নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পৃথিবীর যে কোনো দেশে মানে যেখানে গণতন্ত্র আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত সরকার আছে, সেখানে আর্ম ফোর্সেস ইউজুয়ালি রিপোর্ট টু দ্য ইলেক্টেড গভর্নমেন্ট। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সেখানে ইলেক্টেড গভর্নমেন্ট রিপোর্টস টু আর্ম ফোর্সেস। মানে ইসলামাবাদ রাওয়ালপিন্ডিকে রিপোর্ট করে যে কিভাবে কি সরকার চলছে। রাওয়ালপিন্ডি মানে জিএইচকিউ, পাকিস্তান আর্মির জেনারেল হেডকোয়ার্টার। অর্থাৎ পাকিস্তানে যা চলে সেটা হচ্ছে ফৌজিক্রেসি। সেখানে না আছে গণতন্ত্র, না আছে মত প্রকাশের স্বাধীনতা, এবং ধর্মীয় সংখ্যালঘুদের যে কি নিদারুণ অবস্থা আপনারা সেটা জানেন। এবং স্বাধীনতার জন্মলগ্ন থেকে পাকিস্তান ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ করেছে। 48 সালে হানাদার বাহিনী পাঠিয়েছিল, তারপর 4টে যুদ্ধ করেছে, 65-তে, 71-এ, আর আপনার কার্গিল, এই নিয়ে 3টে, আর 48-এর হানাদার বাহিনীর আগ্রাসন নিয়ে 4টে। প্রত্যেকটা যুদ্ধে পাকিস্তান হেরেছে এবং পূর্ব পাকিস্তান হাতছাড়া হয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন হয়েছে। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান এস্টাবলিশমেন্টের এবং সেখানকার নাগরিকদের যে অংশ ভীষণ রকম র্যাডিক্যাল, তারা হিন্দুস্তানের বিরুদ্ধে হাজার বছর ধরে যুদ্ধ চালিয়ে যেতে দৃঢ় সংকল্প। পাকিস্তানের 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রতিষ্ঠাতা নওয়াজ শরীফ 27 এপ্রিল লাহোরে তার ভাই বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করেছেন। শাহবাজ শরীফ তাকে ব্রিফ করেছেন যে পেহেলগামের ঘটনার পর পাকিস্তানের অবস্থান কি। সেখানে নওয়াজ শরীফ বলেছেন যে এই পাকিস্তানের উচিত কূটনৈতিকভাবে বিষয়টা নিষ্পত্তি করা, ভারতের সঙ্গে কথা বলে এই স্টেলমেটটাকে রিজলভ করা। নওয়াজ শরীফ বোধহয় এখনো ভাবেন যে পাকিস্তানে একটা গণতান্ত্রিক সরকার আছে। তার এই ভাবনায় বিসমিল্লাহ গলদ আছে, কারণ পাকিস্তানে একটা গণতান্ত্রিক সরকার বলে যেটা আছে সেটা আদৌ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নয়। সেনার সাহায্যে রিগ পোলের মাধ্যমে এই সরকারটিকে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এই সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ আছে সেনাবাহিনীর। তাই নওয়াজ শরীফ যতই তার ভাইকে সদুপদেশ দিন না কেন, শাহবাজ শরীফ মনে প্রাণে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নতি করতে চাইলেও পাকিস্তানের ডিপ স্টেট, রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার এবং সুন্নি সেনাবাহিনীর শিয়া প্রধান আসিম মুনির চান না। তিনি চান হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জিগির তুলতে, প্রয়োজনে লড়াই করতে। তার কারণ পাকিস্তান সেনাবাহিনী অভ্যন্তরীণ বিরোধে টালমাটাল। তার থেকে নজর ঘোরাতে, সেনাবাহিনীকে একটা রাখতে এই যুদ্ধ জিগির তুলে রাখাটা ভীষণ রকম জরুরি আসিম মুনিরের পক্ষে। এবং এই আসিম মুনির কিন্তু পাকিস্তানের আসল পরিচালক, কোনো সন্দেহ নেই। তাই নওয়াজ শরীফ, শাহবাজ শরীফ বা পাকিস্তানের সিভিল সোসাইটি, সংবাদ মাধ্যমের একটা অংশ এই সেনাপ্রধানের এই বক্তব্যকে সমর্থন না করলেও তাদের কিছু করণীয় নেই। তারা যদি প্রতিবাদ করেন তারা অত্যাচারের মুখে পড়বেন। সিভিল সোসাইটি এবং সংবাদ মাধ্যম পাকিস্তানে একেবারেই নিজেদের মত প্রকাশ করতে পারে না। আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে বা কিছু ক্রিটিক্যাল অ্যানালিসিস করলে টিভির পর্দায় বা খবরের কাগজের পাতায় আপনাকে হুমকি দেওয়া হবে, একবার দুবার সতর্ক করা হবে, না হলে সরাসরি আপনার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুম করে দেওয়া হবে। এটা দীর্ঘদিন পাকিস্তানে চলে আসছে। তাই
সেনাপ্রধান আসিম মনিরের এই যে বক্তব্য ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের কনভেনশনে যে কাশ্মীর ওয়াজ ওয়া জুগুলার ভেন, কাশ্মীর ইজ ওয়া জুগুলার ভেন, কাশ্মীর উইল বি ওয়া জুগুলার ভেন, কাশ্মীরের ভাইদের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তান থাকবে, তাদের আত্মবলিদান কখনো বৃথা যাবে না, হিন্দুদের থেকে পাকিস্তানের মুসলিমরা কতটা আলাদা, কোনো মিলই তাদের নেই, দ্বিজাতি তত্ত্ব সফলভাবে প্রয়োগ করতে হবে এবং দ্বিজাতি তত্ত্বের মর্মার্থ ভবিষ্যৎ প্রজন্মের কাছে ব্যাখ্যা করতে হবে, সেনাপ্রধান আসিম মুনির সরাসরি বলেছেন। তারপর আপনারা ক্রোনোলজিটা দেখুন কি হলো বৈশানানে, পাহেলগামে। কাশ্মীর সরকার অবশ্যই ভারত সরকারের সঙ্গে আলোচনা করে 48টা পর্যটন কেন্দ্র কাশ্মীরে বন্ধ করে দিয়েছে। কারণ জঙ্গিদের কথাবার্তা ডিকোড করে গোয়েন্দা বাহিনী আশঙ্কা করছে যে আবার কোনো হামলা হতে পারে অকাশ্মীরিদের উপর, হিন্দু পণ্ডিতদের উপর, নিরাপত্তা বাহিনীর উপর। কারণ 200 জন জঙ্গি এখনো জম্মু কাশ্মীরে আছে, তাদের অনেকেই বিদেশি জঙ্গি, কিছু স্থানীয় জঙ্গিও রয়েছে। অর্থাৎ এই যে 65% মানুষ কাশ্মীরের বিধানসভা নির্বাচনে ভোট দিল, কোনো হানাহানি হয়নি, একটা ইলেক্টেড গভর্নমেন্ট এসছে, সেটা কিন্তু জঙ্গি জিহাদিরা তো সহ্য করতে পারবে না, তাদের স্পন্সর পাকিস্তানও সহ্য করতে পারবে না। জম্মু কাশ্মীরে যদি একটা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে সরকার হয়, সেখানে পর্যটকরা আসতে শুরু করেন, কাশ্মীরের মানুষ 2 পয়সার মুখ দেখেন, তারা ধীরে ধীরে এই জঙ্গি জিহাদিদের থেকে মুখ ফিরিয়ে নেবে। এটা জঙ্গি জিহাদিরা কখনোই চায় না, তাদের মদতদাতা পাকিস্তানও চায় না। সেই জন্যই পেহেলগামে পরিকল্পিত হামলা হয়েছে এবং এরকম হামলা ভূস্বর্গে আরো ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু একটা সময় ধরুন যখন মাধুরী দীক্ষিত, তার একদম টপ ফর্মে, একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল, মাধুরী দে দো কাশ্মীর লে লো। মাধুরী তখন ডিভা, এই স্লোগানও কিন্তু পাকিস্তানের মানুষ তুলেছে। কিন্তু আজকে দেখুন পরিস্থিতি সম্পূর্ণ অন্য। তার কারণ মস্তিষ্কে ঘৃণা ভরে দেওয়া হয়েছে পাকিস্তানের এই নতুন প্রজন্মের অনেকের মধ্যে। বলা হচ্ছে তোমরা যদি আত্মঘাতী হও, জেহাদে তোমরা যদি প্রাণ দাও, তাহলে স্বর্গে গিয়ে অসীম সুখের সন্ধান পাবে, সুন্দরী হুরদের সঙ্গে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এইভাবে মগজ তোলাই হয়েছে। আর আপনার যদি কেউ যদি নিজেকে মনে করে যে আমার কাছে জীবনের কোনো মূল্য নেই, আমি নিজেকে উড়িয়ে দেব, তাকে আপনি আটকাবেন কি করে? আমি একটা খবর দেখলাম যে পাকিস্তানের জেলে এক কুখ্যাত অপরাধী, তার ফাঁসির সাজা হয়েছে, তাকে আইএসআই মুক্ত করে দিয়েছে, বলেছে ঠিক আছে তোমার ফাঁসির সাজা হবে না, তুমি কাশ্মীরে ঢুকে খুন করো। তা যে ফাঁসির সাজা প্রাপ্ত যে অপরাধী, সে তো জানে তার ফাঁসি হবে, তার সামনে তার কোনো পথ নেই বাঁচার। যখন তাকে এই অফারটা দেওয়া হয়েছে, সে সেটা সাগ্রহে নিয়ে নিয়েছে এবং ঢুকে গেছে জঙ্গি হিসাবে, বেসিক অপরাধী। তারপর তার সামনে আর কোনো পথ খোলা নেই। আইএসআই সেনা যে কথা বলেছে সেটাকেই সে অক্ষরে অক্ষরে শুনেছে। এই ধরনের লোকজনও কিন্তু আছে বিদেশি জঙ্গি হিসাবে। অর্থাৎ সিচুয়েশন খুব টেন্স। দেখুন ভারত প্রত্যাঘাত করবে, কবে করবে, কিভাবে করবে সে সম্পর্কে আমার জানা নেই, কারোরই জানা নেই। অনেক কথা লেখা হচ্ছে, যুদ্ধ একটা ভাব তৈরি হয়েছে। আমি বললাম না, টেলিভিশন নিউজ রুমটা ওয়ার রুমে কনভার্ট হয়েছে। কিন্তু তারা যতই চেঁচান, যতই নানা রকম ব্যাখ্যা দিন, ভারত সরকার কি করবে সেটা গুটি কয়েক ব্যক্তি ছাড়া কেউ জানে না। ভারত সরকার প্রত্যাঘাত করবে এবং সেটা তাকে করতে হবে, কারণ অভ্যন্তরীণ জনমত প্রবল চাপ দিচ্ছে ভারত সরকারের উপর ডিসাইসিভ কিছু করার। এবং দেখুন এখন যদি ভারত সরকার কোনো পদক্ষেপ না নেয়, জঙ্গি জেহাদিরা আশকারা পাবে এবং ভবিষ্যতে তারা আবার এই ধরনের ঘটনা ঘটাবে। পাকিস্তানের সঙ্গে আমান কি আশা আমাদের নেই।
যতদিন না পর্যন্ত জঙ্গি জেহাদিদের নিকেশ করা যায় ততদিন পর্যন্ত আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের কোনো উন্নতি হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেমন একটা টার্গেট দিয়েছেন যে 2026 মার্চের মধ্যে দেশ মাওবাদী মুক্ত হবে, আমাদের সেই রকম রেজলিউশন নিতে হবে যে সব ধরনের সন্ত্রাস, ইসলামী সন্ত্রাস আমরা এই নির্দিষ্ট সময় সীমার মধ্যে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করব। আর কোথাও ইসলামী সন্ত্রাসের ফল ভারতবাসীকে ভুগতে হবে না। এর জন্য দরকার সংকল্প এবং রাজনৈতিক ঐক্যমত্য। দেখুন 63,000 কোটি টাকা বরাদ দেওয়া হয়েছে ড্যাসো অ্যাভিয়েশনকে। তারা বিমান বাহিনী তারা আমাদের নৌবাহিনীর জন্য রাফাল যুদ্ধ বিমান দেবে 26টা, তার মধ্যে 22টা বোধহয় 1 সিটার আর 4টে হচ্ছে 2 সিটার। ট্রেনিং হবে, যন্ত্রাংশের কাজ মানে ম্যানুফ্যাকচারিংটা এদেশে হবে এবং 2029-30 সালের মধ্যে আরো 26টা রাফাল বিমান ভারতীয় নৌবাহিনীর জন্য চলে আসবে। তাহলে ভারতের কাছে তখন থাকবে 62টা রাফাল বিমান। প্রধানমন্ত্রী বারবার করে বলছেন যে মুহূর্তর জবাব দেওয়া হবে আতঙ্কবাদীরা এবং তাদের ফ্যাসিলিটেটররা এমন জবাব পাবেন যেটা তারা কল্পনাও করতে পারছেন না। এবং দেশ জুড়ে একটা সার্বিক ঐক্যমত্য হয়েছে, তারা সরকারকে চায় সরকার পদক্ষেপ করুক, এমন অ্যাকশন নিক যাতে জঙ্গি জেহাদিরা এবং তাদের মদতদাতারা বুঝতে পারে ভারতকে এভাবে রক্তাক্ত করার চেষ্টা হলে তাদের ভিটে মাটি কিছুই আর থাকবে না। যতটুকু জমি তাদের পায়ের তলায় এখন আছে সেই জমি কিন্তু কেড়ে নিতে হবে। এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। এই যখন পরিস্থিতি, তখন দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের অনেক নেতা অনেক রকম কথা বলছেন। যেমন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলছেন ভারতকে সামরিক পদক্ষেপ করা উচিত নয়। সাইফুদ্দিন সোজ, তিনি মন্ত্রী ছিলেন, জম্মু কাশ্মীরের প্রবীণ কংগ্রেস নেতা, তিনি বলছেন এই যে সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত ঠিক নয়, আলোচনা করতে হবে। আবার মহারাষ্ট্রের এক কংগ্রেস নেতা বলেছেন যে বেছে বেছে ধর্ম পরিচয় জেনে জঙ্গিরা খুন করেছে, এটা তিনি বিশ্বাস করতে রাজি নয়। মণিশঙ্কর আয়ার বলেছেন যে কাশ্মীরের সমস্যাটা হচ্ছে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। নানা রকম কথা। এবং তার মধ্যে কংগ্রেস তো ইন্টেলিজেন্স ফেলিওরের কথা বলছে। ইন্টেলিজেন্স ফেলিওর তো আছে, কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে শশী থারুরের কথা। মোসাদ পর্যন্ত সবসময় 100% নির্ভুল তথ্য দিতে পারে না এবং মোসাদের খ্যাতি তো বিশ্বজোড়া। তাহলে ইন্টেলিজেন্স ফেলিওর হতে পারে, সব খবর সবসময় নাও থাকতে পারে। এটা ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, কিন্তু এখন আমাদের রিট্যালিয়েট করতে হবে। সেই রিট্যালিয়েটটা কিভাবে হবে সেটা সরকারকে স্থির করতে হবে। এখন দরকার ঐক্যমত্য। কিন্তু কংগ্রেসের বিভিন্ন নেতা, তারা কেউ মানে এলি তেলি নেতা নন। সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী, ওই মহারাষ্ট্রের ওই নেতা তার পরিচিতি আছে। সাইফুদ্দিন সোজ কেন্দ্রীয় সরকারের প্রাক্তন মন্ত্রী ছিলেন, জম্মু কাশ্মীরে কংগ্রেসের বড় নেতা। এরা যখন এই ধরনের কথা বলেন তখন কিন্তু সেটা সামরিক বাহিনীর মনোবলকেও আঘাত করে। আসলে দীর্ঘকাল ধরে এই ইকোসিস্টেম সবসময় আমান কি আশা করে এসছে। তারা পাক জঙ্গিদের হামলার পরেও অনেক সময় প্রতিবাদ করেছে, মৃদু স্বরে করেছে। যেরকম বলিষ্ঠ প্রতিবাদের দরকার অতীতে তারা করেনি। তারা ভাবে এই ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে খুব সরব হলে তাদের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং মণিশঙ্কর আয়ারের ভূমিকা তো আমরা জানি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছেন এবং অনেকাংশেই সেই কথাগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কংগ্রেসের বহু নেতাও সমর্থন করেন না। এখন প্রশ্ন হলো, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের কিন্তু কোনো কন্ট্রোলে নেই দলের নেতাদের উপর? না হলে এই কঠিন পরিস্থিতিতে প্রধান বিরোধী দলের দায়িত্বশীল নেতারা কিভাবে এই ধরনের কথা বলেন? এই ধরনের কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে পাকিস্তানের হাতকে শক্ত করা, পাকিস্তানের গণমাধ্যম, পাকিস্তানের সমাজ মাধ্যম কংগ্রেসের নেতাদের এই বক্তব্যগুলো তুলে ধরে পাকিস্তানের যে ভ্রান্ত ন্যারেটিভ, সেই ন্যারেটিভকে তারা কিন্তু শক্তিশালী করার চেষ্টা করবে। ইতিমধ্যে তারা বলছে যে পেহেলগামের ঘটনায় নাকি ইন্ডিয়ান ডিপ স্টেটের হাত আছে, এটা নাকি ফলস ফ্ল্যাগ অপারেশন। আসলে পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের মদদ দেয় এটা প্রতিষ্ঠিত সত্য। টেররিজম, এক্সট্রিমিজম এন্ড অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টার পাকিস্তান, এটা সারা বিশ্ব জানে, নতুন কিচ্ছু নেই। আমরা তথ্য প্রযুক্তি রপ্তানি করি, পাকিস্তান রপ্তানি করে হচ্ছে সন্ত্রাসবাদ। আমাদের জিডিপির পরিমাপ হয় সার্বিক বৃদ্ধি দিয়ে, পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে। এবং পাকিস্তানের আর্মি নিজের অস্তিত্ব বাঁচাতে, দেশবাসীর কাছে তারা এখন ভিলেন। তারা এই পরিকল্পনা করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে। পেহেলগামের হামলার পিছনে রয়েছে পাক সেনা এবং আইএসআই এর মদত, কোনো সন্দেহ নেই। এখন পাকিস্তান আন্তর্জাতিক তদন্তের কথা বলছে, সময় কেনার। এই যে উড়ি পাঠান করে তো পাকিস্তানের আইএসআই এর প্রতিনিধিরা এসেছিল, আমরা তাদেরকে অ্যালাউ করেছিলাম, সরজমিনে তারা দেখে গেছেন, কিন্তু পাকিস্তান আমাদের এনআইএ কে তাদের দেশে অ্যালাউ করেনি। মুম্বাই হামলার পিছনে যে পাক জঙ্গিরা ছিল তার কি কারো সন্দেহ আছে? সংসদে হামলার পিছনে যে পাক জঙ্গিরা ছিল তার পিছনে কি কারো সন্দেহ আছে? অর্থাৎ পাকিস্তান দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছে। তারা মুখে ডিনাই করে এবং বলে এটা ভারতের অভ্যন্তরীণ সমস্যা, কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামীদের এই লড়াই, পাকিস্তানের কোনো হাত নেই। আবার সেনাপ্রধান কি বলে যে আমরা পাকিস্তানের ভাইদের এই সংগ্রামের পাশে আছি, এই কাশ্মীরের ভাইদের সংগ্রামের পাশে আছি। কি ধরনের কন্ট্রাডিকশন! আর পাকিস্তান যে টেররিজমকে ফান্ড করে, পরিচালনা করে, ট্রেন করে, সেটা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী স্কাই নিউজের সাক্ষাৎকারে তো বলেই দিয়েছেন, উই হ্যাভ বিন ডুইং দিস ডার্টি থিংস ফর দ্য লাস্ট কাপল অফ ডেকেডস। এরপরেও কি পাকিস্তানের ভূমিকা নিয়ে কারুর মনে কোনো সংশয় থাকতে পারে? এই প্রেক্ষিতে ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু পাকিস্তানের ন্যারেটিভকেই শক্তিশালী করবে। আমি জানি না এই কঠিন পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য তারা করছেন কেন। তারা কি দেশকে দুর্বল দেখতে চান? তারা কি সীমান্ত পারের দেশের সেনাবাহিনীর হাতকে শক্তিশালী করতে চান? ভোট ব্যাংককে তুষ্ট করার স্বার্থে তাদের এই ধরনের কথা কংগ্রেস নেতৃত্বকে তো দর্থহীন ভাষায় কন্ডেম করতে হবে, দল থেকে বহিষ্কার করুন। কংগ্রেস কি বলছে? আমাদের মুখপাত্ররা যেটা বলবেন সেটাই আমাদের দলের অবস্থান, এর বাইরে কে কি বলল সেটা দলের অবস্থান নয়, ব্যক্তিগত বিষয়। তাহলে সিদ্দারামাইয়া, সাইফুদ্দিন সোজ, মহারাষ্ট্রের ওই নেতাকে আপনারা শোকজ করুন, সিদ্দারামাইয়াকে অপসারণ করুন কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে, যে তিনি কঠিন পরিস্থিতিতে এমন কথা বলছেন যেটা পাকিস্তানের ন্যারেটিভকে শক্তিশালী করে। পদক্ষেপ নিন। শুধু স্তোক বাক্যে আর ভোলার সময় এটা নয়। কংগ্রেস এক্সপোজড হয়ে যাচ্ছে। যখনই কোনো সংকট হয় তখন কংগ্রেস কখনো সেনাবাহিনীর মরালকে ডাউন করে, কখনো এমন এমন বক্তব্য দেয় যখন পাকিস্তানের ন্যারেটিভই শক্তিশালী হয়। এই প্রবণতা দীর্ঘদিন ধরে চলছে, এর কিন্তু থামার কোনো লক্ষণ নেই। শুধুমাত্র ভোট ব্যাংকে তুষ্টিকরণের জন্য তথাকথিত ধর্মনিরপেক্ষ দলের নেতাদের এই নির্লজ্জ মিথ্যাচার
প্রধান বিরোধী দল সম্পর্কে দেশের মানুষের মনে প্রচুর প্রশ্নের জন্ম দেবে।